আমার বন্ধু পোয়ারোর ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করতেই বেশ বুঝতে পারলাম অত্যাধিক কাজের চাপে সে ভারাক্রান্ত, বিষণ্ণ ও ক্লান্ত। আর হবেই বা না কেন, এরকুল পোয়ারো এখন এতই বিখ্যাত হয়ে উঠেছে যে তার সুনাম ও কর্মদক্ষতার সদ্ব্যবহার করার জন্য শহর ও শহরতলির সমস্ত ধনী মহিলাদের নজর এখন তারই ওপরে। তাদের অসাবধানতাবশত দামি ব্রেসলেট হারানো থেকে শুরু করে পোষা বিড়ালছানা হারানোর কেসে তার উপরই অনুসন্ধানের ভার দিতে চান তাঁরা। মানুষ একটা, কিন্তু কাজ অনেক। আমার এই ছোটখাটো চেহারার ও অসাধারণ বুদ্ধিদীপ্ত বন্ধুটি মিতব্যয়িতা এবং শৈল্পিক ঝোঁকের এক আশ্চর্য মিশ্রণ বলা যায়। আগ্রহ না থাকুক, নিছক প্রথমটির আকর্ষণেই একসঙ্গে অনেক কেসই হাতে নিত সে। আবার এমনও দেখা গেছে যে সামান্য আর্থিক পুরস্কারের সম্ভাবনা থাকলে কিংবা এক পেনিরও হাতছানি না থাকলেও অতিরিক্ত কেস হাতে নিতে সেটা কোনো বাধা হয়ে উঠত না তার, কারণ সে একজন কাজ পাগল মানুষ। অর্থের চেয়ে কাজের আকর্ষণই তার কাছে সবচেয়ে বেশি। এর পরিণাম এক এক সময় ভয়াবহ হয়ে উঠত। তার খাটুনির মাত্রা পাহাড় সমান জমে উঠত। একদিন সে নিজের মুখেই তার এই কঠোর পরিশ্রমের কথা আমাকে বলেই ফেলল। এর ফলে কাজের ক্লান্তি কাটাতে এক সপ্তাহ ছুটি কাটানোর জন্য দক্ষিণ উপকূলের বিখ্যাত জায়গা এভারমাউথে বেড়াতে যাওয়ার জন্য তাকে রাজি করাতে খুব বেশি কষ্ট করতে হয়নি আমাকে। সেখানে প্রথম 4টি দিন বেশ হইচই আর আমোদ প্রমোদে কাটানোর পর একদিন পোয়ারো একখানা খোলা চিঠি হাতে নিয়ে এসে দাঁড়ালো আমার সামনে। বন্ধু, আমার বন্ধু জোসেফ অ্যারন্সকে তোমার মনে আছে? আরে ওই যে থিয়েটারের এজেন্ট। পোয়ারোর বন্ধুভাগ্য তো কম নয়, ধুলো ঝাড়াওয়ালা থেকে শুরু করে ডিউক পর্যন্ত। এক কথায় তার বন্ধুর সংখ্যার আদি আছে কিন্তু অন্ত নেই। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করার পর বললাম, হ্যাঁ মনে আছে বইকে। না জানলেও বন্ধুবরকে খুশি করতে তার মন রাখা কথা হয়তো আমাকে বলতেই হতো। ঈশ্বরকে অজস্র ধন্যবাদ, আমাকে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি। একবারের চেষ্টাতেই তার সেই বন্ধুটিকে আমার মনে পড়ে গেছিল। এখন ব্যাপার কি জানো হেস্টিংস, এই জোসেফ অ্যারন্স এখন রয়েছে শার্লক বেতে। একে তার শরীর খুব একটা ভালো নয়, তার উপর একটা ছোটখাটো ব্যাপারে তাকে উটকো ঝামেলায় পড়তে হয়েছে। তার জন্য খুবই চিন্তিত সে। তাই সে আমাকে ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছে। অতএব আমার কি মনে হয় জানো বন্ধু, তার অনুরোধ আমার রক্ষা করা উচিত। সে আমার বড় বিশ্বস্ত বন্ধু। অতীতে অনেক ব্যাপারে সে আমাকে সাহায্য করেছে। দেখো, তুমি যদি তাই মনে করে থাকো তো তাহলে নিশ্চয়ই যাবে বইকে। আমার মনে হয় শার্লক বে নিশ্চয়ই একটা চমৎকার জায়গা হবে। তবে আগে তো কখনো যাইনি সেখানে। তাহলে কাজের সঙ্গে নতুন একটা জায়গা ভ্রমণের আনন্দ উপভোগ করা যাবে। এখন ট্রেনের সময়টা জেনে নাও তো। সম্ভবত 2বার ট্রেন বদল করতে হবে। আমি আন্দাজে ঢিল মারলাম। তুমি কি জানো রাস্তার বদলে মাঠের মধ্যে দিয়ে এইসব রেল লাইনগুলো কোথা দিয়ে যায়? দক্ষিণ ডেভন উপকূল থেকে উত্তর ডেভন উপকূল পর্যন্ত যেতে হলে অন্তত পুরো একটা দিনের ভ্রমণ যাত্রা। যাই হোক, পরে খোঁজ নিয়ে জানলাম মাত্র একবারই ট্রেন বদল করতে হবে এক্সট্রারে, আর সেই ট্রেনটা বেশ ভালোই। তাড়াতাড়ি পোয়ারোকে খবরটা জানানোর জন্য ফিরে আসার মুখে দ্রুতগামী বাসের একটা অফিসের সামনে একটা লেখার ওপর আমার চোখ পড়ে গেল। আগামীকাল শার্লক বে অভিমুখে সারাদিনের ভ্রমণ যাত্রা। যাত্রা সকাল 8:30টায়। ডেভনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো অনেক জায়গা আছে। আরও কিছু আনুষঙ্গিক খোঁজখবর নিয়ে পুরো মাত্রায় উৎসাহ নিয়ে হোটেলে ফিরে এলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পোয়ারোকে আমার মনোভাবে সামিল করাতে পারলাম না। আচ্ছা বন্ধু, মোটর গাড়ির উপর তোমার এত ঝোঁক কেন? দেখো, ট্রেন যাত্রায় কত সুবিধে। টায়ার ফাটার কোনো সম্ভাবনা নেই, দুর্ঘটনা কখনো বড় একটা ঘটতে দেখা যায় না, তীব্র বাতাসের দাপট নেই, জানলা বন্ধ করে দেওয়া যেতে পারে, আর ধুলো ঢোকারও কোনো সম্ভাবনা নেই। ওর সব যুক্তি মেনে নিয়েও আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম, প্রকৃতি প্রদত্ত টাটকা বাতাস গায়ে লাগানোই আমার ইচ্ছে, বুঝেছ? তাই মোটর কার কিংবা বাসই বেশি করে আমাকে আকর্ষণ করে দূরপাল্লার যাত্রায়।
তা নয় হলো, কিন্তু বৃষ্টি পড়লে তোমাদের ইংরেজদের দেশের আবহাওয়া খুবই অনিশ্চিত, এই কথা ভুললে কিন্তু চলবে না। আরে গাড়ি ঢাকার ব্যবস্থা আছে, তাছাড়া বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে ভ্রমণ যাত্রা বাতিল করে দেওয়া হয়। আহা, তাহলে আশা করা যাক যে বৃষ্টি হচ্ছেই। হ্যাঁ, তুমি যদি সেই রকম মনে করো। আর আমার আরে না না বন্ধু, এটাই আমার শেষ কথা ভেবো না, কারণ তুমি যখন মনস্থির করেই ফেলেছ তখন বাসেই যাব। এক যাত্রায় কি পৃথক ফল হয়? সৌভাগ্যবশত আমার একটা বিশাল কোট আর দুটো মাফলার আছে, কিন্তু শার্লক বেতে আমার বন্ধুর সঙ্গে আলোচনা করার মতো যথেষ্ট সময় পাবো তো। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে বোধহয় সেখানে রাত কাটানোর মতলব করছে। হ্যাঁ দেখো, বাস যাবে ডার্টমুর পর্যন্ত, আমরা মধ্যাহ্নভোজ সারবো মঙ্কহ্যাম্পটনে, আমরা শার্লক বেতে পৌঁছবো বিকেল 4টায়, আর বাস ফিরতি পথে রওনা দেবে বিকেল 5টায়। এখানে এসে পৌঁছবো রাত 10টায়। তাহলে যারা রিটার্ন জার্নি করতে চায় তাদের কথা আলাদা, কিন্তু আমরা যখন আর সেই বাসে এখানে ফিরছি না, তখন ভাড়া কিছু কম হওয়া উচিত, তাই নয় কি? না, আমার তো তা মনে হচ্ছে না। তোমার একটু জোর করা উচিত। ওসব কথা ছাড়ো তো ফয়ারো, এত হীনমন্য হওয়া উচিত নয় তোমার, বিশেষ করে তুমি এখন বেশ ভালোই রোজগার করছো। শোনো বন্ধু, এটা হীনমন্যের পরিচয় দেওয়া না, এ হলো ব্যবসায়িক ধারণার কথা। আমি যদি লক্ষপতিও হতাম, সেক্ষেত্রে আমি সঠিক ভাড়াই দিতাম। যাই হোক, আমি যেমন ভবিষ্যৎবাণী করেছিলাম এ ব্যাপারে পোয়ারোরই হার হলো। ট্রাভেল অফিসের টিকিট বুকিং ক্লার্ক ভদ্রলোক শান্ত প্রকৃতির মানুষ হলেও অত্যন্ত জেদি, কিছুতেই আমাদের প্রস্তাবে রাজি হলো না। তার যুক্তি হলো অন্য সব যাত্রীদের সঙ্গে আমাদেরও ফিরে আসতে হবে, এমনকি আমরা যেহেতু শার্লক বেতে নেমে যাচ্ছি তাই আমাদের বাড়তি কিছু অর্থও দিতে হবে। কি আর করা যাবে, পোয়ারো সেই জেদি বুকিং ক্লার্কের কাছে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তার দাবি মতো বাড়তি কিছু অর্থ গচ্চা দিয়ে ইংরেজদের অর্থকরী বুদ্ধি বলতে কিছু নেই এই কথাটা বিড়বিড় করতে করতে ও বেরিয়ে এলো। হেস্টিংস, একজন তরুণকে লক্ষ্য করেছো? সে পুরো ভাড়া দিয়ে মঙ্কহ্যাম্পটনে নেমে যাওয়ার কথা বলছিল। কই, আমি দেখিনি তো। তা কেন দেখবে? তুমি তো তখন সেই সুন্দরী যুবতীটিকে দেখছিলে, যে আমাদের পাশের ওই 5 নম্বর আসনটার দখল পেয়েছে। আমার দৃষ্টি এড়ায়নি। কি করে বুঝলাম জানো বন্ধু? আমি যখন 13 আর 14 নম্বর আসন দুটো নিতে চাইছিলাম, তখন তুমি আমাকে সুকৌশলে ধাক্কা মেরে এগিয়ে গিয়ে 3 আর 4 নম্বর আসন দুটো বুক করলে, আর বললে এই দুটোই ভালো হবে। সত্যি পোয়ারো, তোমার দৃষ্টি না ঠিক বাজ পাখির মতো। যাই হোক, আমার কাছে সেই অদ্ভুত যুবকের থেকে ওই সুন্দরী যুবতীটির দিকে তাকিয়ে থাকাটা অনেক বেশি কাজের বলে মনে হয়েছিল তখন। সেটা তোমার মতলবের উপর নির্ভর করে, তবে আমার কাছে ওই তরুণীটি অনেক বেশি আগ্রহের। পোয়ারোর কণ্ঠস্বরে এমন উল্লেখযোগ্য কিছু একটা ছিল যার জন্য আমি সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে তাকালাম এবং অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি বলতে চাইছো তুমি? আজ শুনবেন একটি বিদেশি গোয়েন্দা কাহিনী, আগাথা ক্রিস্টির লেখা, ডিটেকটিভ এরকুল পোয়ারোর কাহিনী, জোড়া পাপ। প্রিয় শ্রোতা বন্ধু, অনেকদিন ধরে বাঙালি লেখকদের লেখা থ্রিলার আপনাদের শুনিয়ে আসছিলাম। আজ একটি বিদেশি থ্রিলার আপনাদের জন্যে। বুদ্ধির মারপ্যাঁচে অপরাধীকে ধরার আগাথা ক্রিস্টির এই থ্রিলারটি আমাদের পরিবেশনায় শুনতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। গল্প শোনার পরই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, আগাথা ক্রিস্টির লেখা জোড়া পাপ। কেন, কি বলতে চাইছো তুমি? আহা, অত উত্তেজিত হইও না। যদি আমি বলি, তার সদ্য গজিয়ে ওঠা গোঁফ আমাকে আকর্ষণ করেছে, কারণ সে যতই চেষ্টা করুক না কেন তার গোঁফের বৃদ্ধি খুবই কম। আমার মতো গোঁফে তা দেওয়ার অবস্থা এখনো হয়নি তার। এই বলে পোয়ারো নিজেই নিজের গোঁফে মৌজ করে তা দিয়ে শুরু করলো আমাকে দেখিয়ে দেখিয়ে। গোঁফের শ্রীবৃদ্ধিটা একটা শিল্প,
শিল্পীকে যেমন ছবি আঁকতে গেলে ভালো করে রং তুলি বোলাতে হয় ক্যানভাসের উপর, গোঁফের ক্ষেত্রেও ঠিক তাই। এখানে তুলি হচ্ছে আমার হাত। যারা গোঁফ রাখার জন্য চেষ্টা করে তাদের উপর আমার যথেষ্ট সহানুভূতি আছে। পোয়ারো যে কখন গম্ভীর হয়, গুরুত্ব দিয়ে কথা বলে, আবার কখন যে হালকা মেজাজে রসিকতা করে, হালকা চটুল সব কথা বলে, বোঝা মুশকিল। তাই আমি ভাবলাম চুপ করে থাকাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে এখন। পরদিন সকালে যেন সূর্যের আঙিনায় ঝলমলে আলোর হাট বসে গেল। সত্যি এ যেন এক চমৎকার উপভোগ করার দিন। যাই হোক, পোয়ারো কোনো ঝুঁকি নিল না। সে পরল পশমের নরম ওয়েস্টকোট, একটা ম্যাকিনটোস, একটা বিশাল ওভারকোট, দুটো মাফলার এবং বাড়তি হিসেবে একটা মোটা কাপড়ের স্যুট এবং দুটো অ্যান্টিগ্রিপের ট্যাবলেটও খেয়ে নিল। আমরা বেশ কয়েকটা ছোট ছোট সুটকেস সঙ্গে নিলাম। আগের দিন বাসের টিকিট কাটতে এসে যে সুন্দরী যুবতীকে দেখেছিলাম তার সঙ্গে মাত্র একটা ছোট সুটকেস দেখলাম। আর সেই যুবকটি, যার প্রতি পোয়ারো সহানুভূতিশীল হয়েছিল, তার হাতেও একটা মাত্র সুটকেস। বাসের চালক যাত্রীদের সুটকেস ও অন্যান্য লাগেজপত্র অন্যত্র রাখার ব্যবস্থা করল, আর আমরা যে যার আসন গ্রহণ করলাম। গতকাল ওই যে সুন্দরী মেয়েটির প্রতি আমি একটু নজর দিয়েছিলাম, তারই বিদ্বেষে কিনা কে জানে পোয়ারো আমাকে জানালার ধারের আসনে বসতে দিল এই অজুহাতে বিশুদ্ধ হাওয়ার প্রতি আমার ঝোঁক আছে, আর নিজে আমার পাশের আসনটা দখল করলো। অর্থাৎ তার পাশের আসনটি হলো সেই সুন্দরী মেয়েটির। তবে বাসে উঠে সে তার আসন বদলা বদলি করার একটা সুযোগ পেয়ে গেল। মেয়েটির ওপাশের আসনে যে লোকটি বসেছিল বড় হইচই করছিল, সেই সঙ্গে কুরুচিপূর্ণ ইয়ার্কি ফাজলামিও চালাচ্ছিল। এইরকম লোকের পাশে যে কোনো ভদ্রমহিলার বসাটা শালীনতায় বাধে। তাই পোয়ারো নিচু গলায় মেয়েটিকে জিজ্ঞেস করলো আসনটা সে তার সঙ্গে বদলা বদলি করতে চায় কিনা। কৃতজ্ঞতার সঙ্গে সে রাজি হয়ে গেল। পরিবর্তনটা ঘটার সঙ্গে সঙ্গে মেয়েটি কথা বলতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি আমরা তিনজন নানান আলোচনায় মেতে উঠলাম। মেয়েটির সত্যিই খুব কম বয়স, মাত্র বছর 19 বয়স হবে। কৈশোর পেরিয়ে সবে যৌবনে পা দিয়েছে, এখনো সে টিনেজার পর্যায়ে পড়ে। কথা প্রসঙ্গে প্রথমেই সে তার এই ভ্রমণ যাত্রার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলল, আমি আমার পিসির ব্যবসায়িক কাজে যোগ দিতে যাচ্ছি। এভারমাউথে আমার পিসির সুন্দর একটা পুরনো জিনিসের দোকান আছে। আমার সেই পিসি তার বাবার মৃত্যুর পর খুব কম সময়ের মধ্যেই বেশ ফুলে ফেপে উঠেছে, আর নামডাকও বেশ হয়েছে। আমার নাম মেরি ডুরান্ট। আগেই আমি আমার পিসির ব্যবসায় যোগ দিয়েছিলাম, এখন পাকাপাকিভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। আমার ধারণা বিকল্প কর্মসংস্থান হিসেবে নার্সারি গভর্নেন্স কিংবা ওই রকম কোনো কাজের চেয়ে এ ধরনের ব্যবসা চালানো অনেক ভালো। সব শুনে পোয়ারো মাথা নেড়ে সায় দিয়ে বলল, মাদাম মোয়াজেল, মনে হচ্ছে আপনি এই ব্যবসায় সফল হবেন। তবে যদি কিছু মনে না করেন, উপযাজক হয়েই একটা ছোট্ট উপদেশ দিচ্ছি। সেটা মান্য করা বা না করা আপনার মর্জির ওপর নির্ভর করছে। হ্যাঁ, যা বলছিলাম, কারোর উপর খুব বেশি আস্থা জ্ঞাপন করবেন না মাদাম মোয়াজেল। জানেন তো, সারা দেশময় ছড়িয়ে আছে বদমাইশ আর ভবঘুরের দল। এমনকি সেরকম লোক আমাদের এই বাসের মধ্যেও থাকতে পারে, কিছুই বলা যায় না। তাই বলছি, ভালো লোক কিংবা মন্দ লোকই হোক, সব সময় তাকে সন্দেহের চোখে দেখে সতর্ক থাকবেন। মেয়েটি সব শুনে পোয়ারোর দিকে হাঁ করে তাকিয়ে রইল এবং পোয়ারো বিজ্ঞের মতো মাথা নাড়ল। হ্যাঁ, আমি যা বললাম সবই সত্যি। কে বলতে পারে কার মনে কি আছে? এই যে আমি আপনার সঙ্গে ভালো করে কথা বলছি, কিন্তু আমার মনে কোনো বদ অভিসন্ধি থাকলেও তো থাকতে পারে। আপনি ঘুণাক করেও টের পাবেন না। আমিও যে আপনার পক্ষে খুব ক্ষতিকর হয়ে উঠতে পারি, বিশ্বাস করতে পারেননি বোধহয়। মেয়েটিকে অবাক হতে দেখে পোয়ারোর চোখে হাসির ঝিলিক খেলে গেল। আমরা মধ্যাহ্ন ভোজের জন্য মঙ্কহ্যাম্পটনে আমাদের যাত্রা বিরতি ঘটালাম। পোয়ারো রেস্তোরাঁর ওয়েটারের সঙ্গে কথা বলে জানালার পাশে আমাদের তিনজনের বসার মতো একটা টেবিলের ব্যবস্থা করল। বাইরে বিরাট কোর্টইয়ার্ড, অন্য সব বাস যাত্রীদের ভিড়ে ঠাসা। তখন
সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাদবিহীন ভ্রমণার্থীদের উপযোগী 20টি গাড়ি রাস্তায় পার্ক করা ছিল। বাইরে থেকে উপচে পড়া যাত্রীদের হইচই চিৎকারের আওয়াজ ভেসে আসছিল রেস্তোরাঁর ভেতরেও। এখানে এসে সবাই একসঙ্গে দারুণভাবে ছুটির আমেজ উপভোগ করতে পারে। আমি উচ্ছ্বসিত হয়ে বলে উঠলাম। মেরি ডুরান্ট আমার কথায় সায় দিয়ে বলে উঠল, আজকাল গ্রীষ্মে এভারমাউথে ভ্রমণার্থীদের প্রচুর ভিড় হয়। পিসি বলেন, আগে ঠিক এমনটি দেখা যেত না। এখন উপচে পড়া পথ চলতি মানুষের ভিড়ে ভালোভাবে পথ চলা দেয়। গায়ে গায়ে ধাক্কা লাগার সম্ভাবনা প্রতি পদে থেকে যায় জানো। কিন্তু সে যাই হোক মাদমোয়াজেল, ব্যবসার পক্ষে এটা খুবই ভালো লক্ষণ, কি বলেন? না, আপনার কথা ঠিক মেনে নিতে পারলাম না মসিয়ে। আমাদের ক্ষেত্রে এটা খুব একটা শুভ লক্ষণ বলে মেনে নিতে পারছি না। আমাদের ব্যবসা হলো শুধু দুষ্প্রাপ্য আর মূল্যবান জিনিস বিক্রি করা। আমরা সস্তায় জিনিসের কারবার করি না। সারা ইংল্যান্ডে আমার পিসির মক্কেল ছড়িয়ে আছে। কারোর কখনো যদি কোনো বিশেষ ধরনের টেবিল চেয়ার কিংবা কোনো চীনা জিনিসপত্রের দরকার হয়, আমার পিসিকে চিঠি লিখলেই তিনি তখনই তা পাঠাবার ব্যবস্থা করে দেন। এই কেসেও ঠিক তাই ঘটেছে। আমাদের শুনতে বেশ আগ্রহ লাগায় মেরি ডুরান্ট ব্যাখ্যা করে বলতে থাকেন, জানেন, একজন আমেরিকান ভদ্রলোক মিস্টার জে বেকারউড ছোট ছোট জিনিসের বড় সমজদার। এরকম অত্যন্ত দামি একটা সেট বাজারে আসে। আমার বুদ্ধিমতী পিসি মিস এলিজাবেথ পেন সেটা কিনে রাখেন। তারপর তিনি সেই সেটটার বিস্তারিত বিবরণ দিয়ে এবং দাম উল্লেখ করে মিস্টার উডকে একটা চিঠি লেখেন। মিস্টার উড সঙ্গে সঙ্গেই সেটা কিনতে রাজি হয়ে যান, তবে একটা শর্তে। কেনার আগে জিনিসটা তিনি একবার নিজের চোখে দেখতে চান। মিস্টার উড বর্তমানে শার্লক বেতেই আছেন, আর আমি আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে ব্যবসায়িক লেনদেনের কাজটা সারার জন্যেই ওখানে যাচ্ছি। অবশ্যই জিনিসগুলো খুবই সুন্দর দেখতে, কিন্তু তবুও না বলে থাকতে পারছি না, এর জন্য কেউ যে এত টাকা খরচ করতে পারে ভাবাই যায় না। 500 পাউন্ড কম কিনা ভাবুন তো একবার। জিনিসটা কসওয়ের তৈরি। এইসব জিনিসগুলোর সঙ্গে আমি এমনভাবে মিশে গেছি যে এক এক সময় কেমন যেন দিশেহারা হয়ে পড়ি। নিজেকে বড় অসহায় বলে মনে করি। কি যে করব কিংবা কি আমার করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না। ম্যাডাম মোয়াজেল, আপনি এখনো অভিজ্ঞতা অর্জন করেননি বলেই আপনার এমন মনে হচ্ছে। হ্যাঁ, সে কথা ঠিক। সেভাবে আমার তেমন ট্রেনিংও হয়নি। এইসব অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো চেনার মতো আমার মতো এই লাইনে নবাগতা মেয়েকে বোঝানোও হয়নি। আমি মনে করি আমার এখনো অনেক কিছু শেখার আছে। দীর্ঘশ্বাস ফেললেন মেরি। তারপর হঠাৎ আমি লক্ষ্য করলাম বিস্ময়ে ওর চোখ দুটি কেমন বিস্ফারিত হয়ে উঠল। মেয়েটি জানালার ধারেই বসেছিল এবং ওর দৃষ্টি জানালার বাইরে চত্বরের দিকেই ছিল। তখন হঠাৎ মেরি উঠে দাঁড়িয়েই দ্রুত পায়ে ছুটে বাইরে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি হাঁপাতে হাঁপাতে ফিরে এসে প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন। ওভাবে ছুটে যাওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু কি করব বলুন। মনে হলো কেউ যেন আমার সুটকেসটা নামিয়ে নিচ্ছে। লোকটার কাছে ছুটে গিয়ে দেখলাম ওটা তারই, একেবারে আমার সুটকেসটার মতোই দেখতে। নিজেকে তখন বড্ড বোকা বলে মনে হচ্ছিল আমার। আমি তখন তাকে চোর হিসেবে প্রায় অভিযুক্ত করেই ফেলছিলাম। লোকটা কিরকম দেখতে মাদাম মোয়াজেল? তার চেহারার বর্ণনা আমাকে দিন তো। পরনে বাদামি স্যুট, রোগাটে চেহারা, ঠোঁটের ওপর অদ্ভুত ধরনের একটা গোঁফ। হেস্টিংস, মনে পড়ে তোমার? আমাদের গতকালে সেই বন্ধু না হয়ে যায় না তো? না, আমার অনুমানে কোনো ভুল নেই। একবার দেখলে আর তার চেহারার বিবরণ শুনলেই আমি ঠিক বলে দিতে পারি আমি তাকে দেখেছি বটে, কিন্তু চিনি না। তা মাদাম মোয়াজেল, আপনি লোকটাকে চেনেন নাকি, কিংবা আগে কখনো তাকে দেখেছেন? না, আমি তাকে চিনি না, আর আগে কখনো দেখিও নি। কিন্তু এ কথা আপনি জানতে চাইছেন কেন? না, তেমন কিছুই না, এমনি স্রেফ কৌতূহলের বেশি কিছু নয়। এরপর পোয়ারো যেন একেবারে বোবা বনে গেল। আমাদের আলোচনায় অংশগ্রহণ করল না যতক্ষণ না মেরি ডুরান্ট তার দৃষ্টি আকর্ষণ করে কিছু বলতে চাইল। হ্যাঁ মাদাম মোয়াজেল, আপনি কি কিছু বললেন আমাকে? না, হ্যাঁ বলছিলাম কি, ফেরার সময় এরকম অমঙ্গলে লোকের সম্পর্কে আমাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনি একটু আগে যা বললেন তাতে ভয় পাওয়ারই কথা।
আমার বিশ্বাস মিস্টার উড যেমন সবসময় নগদ অর্থে জিনিস কেনেন, এবারেও নিশ্চয়ই তাই করবেন। নগদে প্রায় 500 পাউন্ড হবে, আর সেটা যদি পাই তাহলে স্বভাবতই আমার ওপর এই ধরনের লোকের নজর পড়তেই পারে। আর আমার ভয় এখানেই। তবে মনে হচ্ছে খেলাটা বেশ জমবে। আমিও ছাড়বার পাত্রী নই। কথাটা বলে নিজের বীরত্ব দেখাতে গিয়ে মেরি নিজেই হেসে উঠল, কিন্তু পোয়ারো তার হাসিতে যোগ দিতে পারল না। বরং তার বদলে সে মেয়েটির কাছে জানতে চাইল শার্লক বেতে কোন হোটেলে উঠবার জন্য মনস্থ করেছে সে। অ্যাঙ্কার হোটেল। হোটেলটা ছোট, খুব একটা ব্যয়বহুল নয়, আবার বেশ ভালোও বটে। তাহলে আপনি ওই অ্যাঙ্কার হোটেলেই উঠছেন। বস্তুত হেস্টিংস তো ওই হোটেলেই উঠবে বলে মনে মনে ঠিক করে রেখেছে। আশ্চর্য, এ এক অদ্ভুত কাকতালীয় ব্যাপার তো। পোয়ারো আমার দিকে তাকাতে গিয়ে ওর চোখে এক রহস্যময় ঝিলিক যেন দেখতে পেলাম। আপনারা শার্লক বেতে কতদিন থাকবেন? মাত্র একটি রাতের জন্য আমার সেখানে কাজ আছে। আমি নিশ্চিত আপনি আমার পেশা যে কি তা নিশ্চয়ই অনুমান করতে পারেননি মাদাম মোয়াজেল। ওর মুখের ভাষা দেখে বুঝলাম উনি নানান সম্ভাবনার কথা ভাবলেন একটার পর একটা, কিন্তু কোনো ব্যাপারেই ঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না, সম্ভবত সতর্কতা অবলম্বনের জন্যেই। আগের সব সম্ভাবনাই বাতিল করে দিলেন। শেষ পর্যন্ত আন্দাজে ঢিল ফেলবার মতো তিনি বলেই ফেললেন, পোয়ারো একজন জাদুকর। কথাটা শুনে পোয়ারো দারুণ মজা পেল। আহা, আপনার ধারণাটা দারুণ তো। তার মানে মাদাম মোয়াজেল, আমার কাজ হলো আমার টুপির ভেতর থেকে খরগোশ বার করে দর্শকদের দেখানো। না 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 না, আমি তা নই। আমি জাদুকরের ঠিক উল্টো। জাদুকরের কাজ হলো কোনো জিনিস অদৃশ্য করে ফেলা, আর আমার কাজ হলো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বার করা। কথাটা অত্যন্ত গোপনীয় মাদাম মোয়াজেল। আমার পেশার কথা সাধারণত অপরিচিত বা অপরিচিতা কাউকেই বলি না, তবু আপনাকে বলা একান্ত দরকার বলেই বলছি। আমি একজন গোয়েন্দা। পোয়ারো চেয়ারে হেলান দিয়ে নিজের কথার প্রতিক্রিয়া নিজেই উপভোগ করতে চাইল। মেরি ডুরান্ট জাদুমুগ্ধের মতো স্থির চোখে পোয়ারোর দিকে তাকিয়ে রইলেন। তবে এরপর তাদের আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ আর হলো না, কারণ সেই মাত্র ঘোষণা করা হলো রাস্তার যন্ত্রদানব এখনই আবার যাত্রা শুরু করতে চলেছে। পোয়ারো আর আমি দুজনে একসঙ্গে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় আমাদের মধ্যাহ্নভোজের সঙ্গিনীর আকর্ষণের ওপর মন্তব্য করলাম। পোয়ারো আমার কথায় সায় দিল। হ্যাঁ, উনি আকর্ষণীয় বটে, তবে কেমন যেন একটু বোকা বলে মনে হলো। বোকা? এ তুমি কি বলছো বন্ধু? নিশ্চয়ই, রাগ করো না। একটা মেয়ে সুন্দরী হতে পারে আর তার চুলের রং লালও হতে পারে, তবু তা সত্ত্বেও সে বোকাও হতে পারে। আর উনি বোকা না হলে আমাদের মতো দুজন অপরিচিত পুরুষকে বিশ্বাস করেন? ও এমনও তো হতে পারে উনি বুদ্ধিমতী, তাই হয়তো উনি ধরে নিয়েছেন আমরা সৎ মানুষ, ওর ভালো চাই। দেখো বন্ধু, তুমি যা বললে, মূর্খেরা এরকম কথাই বলে থাকে। নিজের কাজ সম্পর্কে যে ওয়াকিবহল, স্বভাবতই তাকে ঠিক বলে মনে হবে। উনি বললেন ওর কাছে 100 পাউন্ড আনতে পারে, তাই তার কষ্ট হওয়া উচিত। কিন্তু ওর আসল ভাব দেখে আমার মনে হয়েছে আসলে ওর কাছে এখনই 500 পাউন্ড রয়েছে। তার মানে তুমি সেই দামি জিনিসটার কথা বলছো? হ্যাঁ, ঠিক তাই। নগদ অর্থ আর মূল্যবান জিনিসের মধ্যে কোনো তফাৎ নেই বন্ধু। কিন্তু আমরা দুজন ছাড়া অন্য কারোর তো এই কথাটা জানবার কথা নয়। জানে? হ্যাঁ জানে বই কি। ওয়েটার আর আমাদের পাশের টেবিলের লোকেরা জানে, আর নিঃসন্দেহে এবার মাউথের অনেকেই হয়তো জানে মাদাম মোয়াজেল সুন্দরী রমণী। কিন্তু আমি যদি মিস এলিজাবেথ পেন হতাম, তাহলে আমি আবার সহকারীকে প্রথমেই সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু নির্দেশ দিতাম। বন্ধু, তুমি তো জানো আমরা যখন মধ্যাহ্নভোজ সারছিলাম তখন ওই ছাদবিহীন বাস থেকে একটা সুটকেস সরিয়ে ফেলার মতো সহজ কাজ আর কিছু হতে পারে না। ওহো পোয়ারো, একটু বোঝবার চেষ্টা করো। কেউ না কেউ সেই দৃশ্যটা নিশ্চয়ই যে দেখে ফেলতে পারে, এটা তুমি ভাবছো না কেন? বেশ তো, অন্যেরা কি দেখ, কেউ তার নিজের সুটকেস সরাচ্ছে, এই তো। এই কাজ প্রকাশ্যে যে কেউ করতে পারে, এতে অপর কারোর সন্দেহর কোনো অবকাশই থাকতে পারে না, তাই কেউ বাধা দিতেও আসবে না। তার মানে তুমি বলতে চাও পোয়ারো, ওই বাদামি রঙের স্যুট পরিহিত লোকটা তার নিজের সুটকেসই সরাচ্ছিল? হ্যাঁ, সেরকমই তো মনে হয়। তবে ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্যজনক বলেই মনে হয়।
শুধু তাই নয় হেস্টিংস, আমার আশ্চর্য লাগছে আমাদের বাস মঙ্ক হ্যাম্পটন পৌঁছানোর পরেই সুটকেসটা সে সরালো না কেন। তুমি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে সে কিন্তু মধ্যাহ্নভোজ সারতে আসেনি। তার মানে সবাই যখন মধ্যাহ্নভোজ সারতে ব্যস্ত থাকবে তখনই সে সুটকেসটা অপসারণের কাজ সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু মিস ডুরান্ট যদি জানালার ধারে না বসতেন তাহলে তো তিনি তাকে দেখতেই পেতেন না। আর যেহেতু সুটকেসটা তার নিজেরই, তাই তাতে কিছু এসে যেত না। অতএব বন্ধু, ব্যাপারটা আপাতত ভুলে যাওয়া যাক। বলা বাহুল্য, আমরা আবার যে যার আসন গ্রহণ করার পর বাস আবার চলতে শুরু করলে পোয়ারো মেরি ডুরান্টকে আরও এক দফা হঠকারিতার জন্য বিপদের ব্যাপারে নির্দেশ দিতে গিয়ে অজানা অচেনা মানুষের পরিচয় না জেনে তার সঙ্গে ঘনিষ্ঠ না হতে বলল, কারণ তাদের সমূহ বিপদের সম্ভাবনা থেকেই যায়। কিন্তু তার সব উপদেশ ব্যর্থতায় পর্যবসিত হল। মিস ডুরান্ট ব্যাপারটা নেহাতি ঠাট্টা বলে মনে করলেন। আমরা শার্লক বেতে যখন পৌঁছলাম তখন প্রায় 4টে বেজে গেছে এবং সৌভাগ্যবশত অ্যাঙ্কার হোটেলে থাকার ঘরও আমরা পেয়ে গেলাম। একটা বড় রাস্তার ধারে বেশ পুরনো বনেদি একটা আকর্ষণীয় হোটেল। পোয়ারো ঘরে ঢুকে সবেমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র সুটকেস থেকে বার করার পর জোসেফ অ্যারনের সঙ্গে দেখা করতে যাবে বলে গুঁফে একটু প্রসাধন লাগাচ্ছিল, ঠিক তখনই দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে দেখা গেল। আমি নিজের থেকেই বলে উঠলাম, দরজা খোলাই আছে, ভেতরে আসুন। বলার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে মিস ডুরান্টকে ঘরে ঢুকতে দেখে অবাক হয়ে গেলাম। মুখটা ফ্যাকাশে, চোখ ভর্তি জল টলটল করছিল ওর। আমি আপনার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অসময়ে বিরক্ত করার জন্য, কিন্তু না করেও যে থাকতে পারলাম না, কারণ এই দিন একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। মসিয়ে, আপনি তখন বলেছিলেন আপনি একজন গোয়েন্দা, তাই না? তা কি হয়েছে মাদামোয়াজেল? আমি সুটকেসটা খুলেছিলাম। দামি সেই মূর্তিগুলো একটা কুমিরের চামড়ার ব্যাগে রাখা ছিল, তালা দেওয়া। আর এখন দেখুন। মেরি একটা চারচৌকো কুমিরের চামড়ার ব্যাগ পোয়ারোর সামনে এগিয়ে ধরল। ঢাকনাটা খোলা। পোয়ারো ওটা তার হাতে তুলে নিল। আপাত দৃষ্টিতে দেখে তার মনে হলো তালাটা জোর করেই খোলা হয়েছে। তালা ভাঙার পরিষ্কার দাগ ফুটে উঠেছিল তাতে। ভালো করে পরীক্ষা করে মাথা নাড়ল পোয়ারো। মূর্তিগুলো? পোয়ারো জানতে চাইল, যদিও এর উত্তর যে কি আমরা দুজনেই তা জানতাম। উধাও, চুরি হয়ে গেছে। ওহো, আমি এখন কি করব? কোনো চিন্তা করবেন না, আমার বন্ধু এরকুল পোয়ারো যখন এখানে রয়েছেন তখন আপনার ভাবনার কিছু নেই। ওর নাম নিশ্চয়ই শুনেছেন। পারলে আমার এই বন্ধুটি ওই জিনিসগুলো উদ্ধার করতে পারবে। কি বললেন? উনি সেই বিখ্যাত মসিয়ে পোয়ারো? পোয়ারো মেরির গলায় শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারিত হতে শুনে খুব খুশি। সে তার এই খুশির আবেগ চেপে রাখতে পারল না, সরাসরি সে বলেই ফেলল, হ্যাঁ, আমি এরকুল পোয়ারো। বিখ্যাত কিনা জানি না, তবে আমি একজন গোয়েন্দা। আপনি বিশ্বাস করে আপনার এই কেসটা আমার হাতে ছেড়ে দিতে পারেন। এই ব্যাপারে যা করার আমি নিশ্চয়ই তা করব। কিন্তু আমার আশঙ্কা কি জানেন মাদামোয়াজেল? বড় দেরি হয়ে গেছে। এখন বলুন, আপনার সুটকেসের তালা কি জোর করে ভাঙা হয়েছে? মেরি মাথা নাড়ল। দয়া করে আমাকে সেটা দেখাবেন। আমরা মিস ডুরান্টের ঘরে গিয়ে হাজির হলাম তারপর। আর পোয়ারো কাল বিলম্ব না করে সুটকেসটা অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা করতে শুরু করে দিল। একটা চাবি দিয়ে যে তালাটা খোলা হয়েছে বেশ বোঝা গেল। চাবি দিয়ে খোলা হয়েছে মানে? আমি একটু অবাক হয়েই এর ব্যাখ্যা চাইলাম পোয়ারোর কাছ থেকে। মানে খুবই সহজ। কেন জানো হেস্টিংস? এই ধরনের সব সুটকেসের চাবি প্রায় একই রকমের হয়ে থাকে। সে যাই হোক, পুলিশকে খবরটা এখনই জানাতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বেকারউডের সঙ্গেও দেখা করতে হবে। ও কাজটা না হয় আমিই করব। আমি পোয়ারোর সঙ্গে মিস ডুরান্টের ঘর থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করলাম, বড় দেরি হয়ে গেছে বলতে তুমি কি বোঝাতে চেয়েছিলে পোয়ারো? দেখো বন্ধু, তোমার নিশ্চয়ই মনে আছে মঙ্ক হ্যাম্পটনের সেই রেস্তোরাঁয় আমি মিস ডুরান্টকে বলেছিলাম আমি জাদুকরের ঠিক উল্টো। আমি হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে পারি। কিন্তু ধরো কেউ যদি আমার আগেই কাজটা সেরে ফেলে থাকে। কি এখনো বুঝতে পারলে না তো? ঠিক আছে,
মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারবে। আমাকে দাঁড় করিয়ে রেখে পয়ারো একটা টেলিফোন বুথে গেল। মিনিট 5 পরে বেশ গম্ভীর মুখেই সে টেলিফোন বুথ থেকে বেরিয়ে এলো। আমি যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। একজন মহিলা আধ ঘন্টা আগে মিস্টার বেকারউডের কাছে মূর্তিগুলো নিয়ে হাজির হয়। মিস্টার উডকে সে বলে মিস এলিজাবেথ পেনের কাছ থেকে আসছে। মূর্তিগুলো দেখে খুবই উল্লসিত হয়ে ওঠেন মিস্টার উড এবং এতই খুশি হন যে তিনি সেগুলোর মূল্য বাবদ 500 পাউন্ড তার হাতে তুলে দেন। আধ ঘন্টা আগে, মানে আমাদের এখানে পৌঁছানোর আগেই? জানো বন্ধু, এটা হলো গতির যুগ। দ্রুতগামী মোটরের গতি আরো অনেক বেশি। মংহ্যাম্পটন থেকে 1 ঘন্টার মধ্যেই এখানে এসে পৌঁছে যায় সে। তাহলে আমরা এখন কি করব? আমার প্রিয় হেস্টিংস, সব সময় বাস্তববাদী হওয়ার চেষ্টা করো। আমরা পুলিশকে জানাবো। মিস ডুরান্টের জন্য যা করার আমি তাই করব, আর আমি এই রকম করব বলেই সব ঠিক করে ফেলেছি। এরপর মিস্টার বেকারউডের সঙ্গে দেখা করার কাজটা সেরে ফেলতে হবে। আমরা পয়ারোর পরিকল্পনা মাফিক কাজ করতে উদ্যত হলাম। বেচারি মেরি ডুরান্ট তার পিসির রাগের ভয়ে খুবই মুষড়ে পড়েছেন। সিসাইড হোটেলের দিকে যেতে গিয়ে মিস্টার উডের সঙ্গে মিলিত হওয়ার জন্য রওনা হওয়ার পর পয়ারো বলল, রাগ হওয়ারই তো কথা, আর সেটাই তো স্বাভাবিক। 500 পাউন্ডের দামি জিনিস ভরা সুটকেস ফেলে রেখে মধ্যাহ্নভোজ ছাড়তে যাওয়াটা কি উচিত হয়েছে মিস ডুরান্টের? সে যাই হোক বন্ধু, এই কেসের 2-1টা অদ্ভুত সূত্র আমার হাতে এসেছে। যেমন ধরো, ওই কুমিরের চামড়ার ব্যাগটা, ওটা কেন জোর করে খোলা হলো, আর তালাই বা ভাঙা হলো কেন? মূর্তিগুলো সরানোর জন্য। কিন্তু সেটা কি বোকামি নয়? ধরা যাক আমাদের মহামান্য চোর মহাশয় মধ্যাহ্ন ভোজের সময় নিজের সুটকেস বার করার ভান করে মিস ডুরান্টের সুটকেস থেকে সেই দামি জিনিসগুলো সরাতে চায়। তার পক্ষে মিস ডুরান্টের সুটকেস খুলে মূর্তি ভর্তি কুমিরের চামড়ার ব্যাগটা তার নিজের সুটকেসে চালান করে দিলেই তো ভালো ছিল। তা না করে জোর করে ব্যাগটা খুলতেছে শুধু শুধু সময় নষ্ট করা কেন? হয়তো ব্যাগের মধ্যে মূর্তিগুলো আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই ব্যাগটা খুলতে বাধ্য হয়েছিল সে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পয়ারো আমার কোনো যুক্তিই মানতে চাইল না। এই সময় আমরা মিস্টার উডের সুইটে পৌঁছে গেলাম বলে আমাদের আলোচনা এর বেশি দূর আর এগোল না। মিস্টার উডকে দেখা মাত্র আমার মধ্যে একটা বিরক্তির উদ্রেক হলো। আসলে লোকটাকে আমার আদৌ পছন্দ হলো না। বিশাল কদাকার চেহারার লোক এই মিস্টার উড, পরনে রংচঙ্গে পোশাক, আঙুলে দামি হীরের আংটি। আমাদের উপস্থিতিতে তিনি ক্রুদ্ধ এবং হইচই বাঁধিয়ে বসলেন। খুবই স্বাভাবিক। পয়ারোর প্রশ্নের উত্তরে তিনি সাফ জানিয়ে দিলেন, সন্দেহ করার মতো কোনো কিছু আমি দেখিনি, আর কেনই বা দেখব আমি। মহিলাটি বললেন তিনি তার সঙ্গে দামি কয়েকটা দুষ্প্রাপ্য মূর্তি এনেছেন। দারুণ সুন্দর দেখতে সেই মূর্তিগুলো। দেখার সঙ্গে সঙ্গে সেগুলো খুব পছন্দ হয়ে গেল আমার, তাই আমি সঙ্গে সঙ্গে 500 পাউন্ড দিয়ে সেগুলো কিনে নিলাম। নোটগুলো নম্বর লিখে রেখেছেন মসিয়ে উড? না, লিখে রাখিনি, কারণ প্রয়োজন মনে করিনি। কিন্তু আপনি আমাকে এত সব প্রশ্ন করছেন কেন মসিয়ে? ঠিক আছে, আপনাকে আর কোনো প্রশ্ন করব না মসিয়ে। শুধু জানতে চাই মহিলাটি দেখতে কিরকম ছিলেন। তিনি কি অল্প বয়স্কা আর সুন্দরী মহিলা ছিলেন? না স্যার, সেরকম মোটেই না। দীর্ঘাঙ্গী, মাঝ বয়সী, মাথায় পাকা চুল, ঠোঁটের ওপর হালকা গোঁফের রেখা। মোহিনী শক্তির অধিকারিণী কোনো মহিলা তিনি নন। আপনার তাকে ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না। পয়ারো মিস্টার উডের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার পর তাকে আমি জিজ্ঞেস করলাম, হালকা গোঁফ, গোঁফের কথাটা শুনেছ? আমার কান খোলাই ছিল হেস্টিংস, সবকিছুই শুনেছি। কিন্তু কিরকম বিরসিক লোক উনি। তার মধ্যে আকর্ষণ করার কিছু নেই, তাই না? এখন সেই চোরকে ধরতেই হবে। আমরা তাকে শনাক্ত করতে পারবো। হেস্টিংস, তুমি বড়ই সরল। এত সরল হলে মানুষ চেনা সহজ নয়। তুমি তো জানো সব কেসেই আলিবাই বলে একটা কথা আছে। তার মানে তুমি মনে করো ওই লোকটার অ্যালিবাই আছে? আমি আন্তরিকভাবেই সেরকম কিছু আশা করছি। তোমাকে নিয়ে অসুবিধাটা কি জানো? তুমি সব জিনিসই গোলমাল পাকিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ বন্ধু। তোমরা যেমন বলে থাকো, গাছে বসে থাকা পাখি আমার পছন্দ নয়।
পোয়ারোর ভবিষ্যৎবাণী একেবারে ঠিক। বাদামি পোশাকের আমাদের সেই সহযাত্রীর নাম জানা গেল মিস্টার নর্টন কেন। তিনি সোজা মঙ্কহ্যাম্পটনের জর্জ হোটেলে চলে যান। সেখানে তিনি বিকেল পর্যন্ত ছিলেন। তার বিরুদ্ধে একমাত্র সাক্ষ্য হতে পারেন মিস ডুরান্ট, কারণ একমাত্র তিনি মধ্যাহ্নভোজের সময় তাকে তার সুটকেস বার করতে দেখেছিলেন। আর ব্যাপারটা অবশ্যই সন্দেহজনক নয়। ধ্যানমগ্ন যোগীর মতো চিন্তায় ডুবে গেল পোয়ারো। এরপর সে আর কোনো আলোচনায় যেতে রাজি হল না, নীরব হয়ে বসে রইল। তবে তাকে অনেক করে চাপ দিতে সে শুধু বলল সে এখন গোঁপ সম্পর্কে চিন্তা করছে আর আমাকেও তাই করতে বলল। যাই হোক, পরে আমি আবিষ্কার করলাম জোসেফ অ্যারন্সের সঙ্গে সেদিন সন্ধ্যেটা সে কাটিয়েছিল। তাকে সে বলেছিল মিস্টার বোকারউড সম্পর্কে সম্ভাব্য প্রতিটি বিস্তারিত খবর তাকে জানানোর জন্যে। যেহেতু ওরা দুজনে একই হোটেলে উঠেছিলেন, তাই মিস্টার অ্যারন্সের কাছ থেকে মিস্টার উড সম্পর্কে কিছু অজানা তথ্য জানা যেতে পারে। যাই হোক, পোয়ারো যা কিছুই জানুক না কেন, আমার কাছে গোপন করে গেল আপাতত। ওদিকে মেরি ডুরান্ট পুলিশের সঙ্গে নানান সাক্ষাৎকারের পর পরের দিন ভোরে সকালের ট্রেনে এভারমাউথে ফিরে যান। আর আমরা জোসেফ অ্যারন্সের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলাম। এরপরই পোয়ারো জানালো নাটকীয়ভাবে জোসেফ অ্যারন্সের সমস্যার সমাধান ও করে ফেলেছে, আর এখন আমরা এভারমাউথে ফিরে যেতে পারি। কিন্তু বন্ধু, এবার আর মোটর যানে নয়, ট্রেনেই ভ্রমণ করব। তুমি কি তোমার পকেটমার হওয়ার কথা ভাবছো, নাকি কোনো সুন্দরী রমণীর বিপদের আশঙ্কা করছো? দুটো ব্যাপারের কথাই আমি ভাবছি হেস্টিংস। আমার ক্ষেত্রে তার ট্রেনে ঘটতেই পারে। তাড়াতাড়ি এভারমাউথে ফিরে যাওয়ার জন্য আমি এখন খুবই ব্যস্ত হয়ে উঠেছি, কারণ সেখানে ফিরে গিয়ে আমি আমাদের এই মামলার নিষ্পত্তি করতে চাই। আমাদের মামলা? হ্যাঁ বন্ধু, মাদাম মোয়াজেল ডুরান্ট ওকে সাহায্য করতে বলেছেন। ব্যাপারটা পুলিশ হাতে নিয়েছে, তাই বলে এই নয় যে আমি হাত গুটিয়ে বসে থাকব। আমি এখানে এসেছি এক পুরনো বন্ধুকে সাহায্য করতে, কিন্তু এরকুল পোয়ারো কোনো অপরিচিতাকে সাহায্য না করে তার প্রয়োজনের সময় তাকে একা ফেলে রেখে চলে গেছে, এ কথা কেউ বলতেও পারবে না। আমার কি মনে হয় জানো পোয়ারো, আগেই তোমার আগ্রহ জেগেছিল ট্রাভেল অফিসে ওই তরুণীটিকে দেখার পর থেকেই। কারণটা যে কি তা অবশ্য আমার জানা নেই। সে কি তুমি জানো না হেস্টিংস? তোমার অবশ্যই জানা উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, এই রহস্যটা না হয় আমার কাছেই গোপন থাক। এই কেসের তদন্তকারী পুলিশ অফিসারের সঙ্গে আমাদের কিছু আলোচনা হলো। ইন্সপেক্টর জানালেন, হ্যাঁ, আমি সেই যুবক নর্টন কেনকে জেরা করেছি। মসিয়ে পোয়ারো, আপনাকে গোপনে বলছি, এই যুবকটির স্বভাব চরিত্র ও হাবভাব আমার একেবারেই ভালো লাগেনি। প্রথমেই সে রেগে যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে, আর এমন উল্টোপাল্টা কথা বলে যে তার একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো সঙ্গতি নেই। কিন্তু এই চালাকিটা কিভাবে করা যায় আমি জানি না। হয়তো সে মূর্তিগুলো তার কোনো বিশ্বস্ত সঙ্গীর হাতে তুলে দিয়ে থাকবে, যে অতি দ্রুতগামী একটা মোটরযানে চড়ে সেখান থেকে উধাও হয়ে গিয়ে থাকবে। তবে এটাই হচ্ছে এই ঘটনার প্রকৃত ব্যাখ্যা। এখন আমাদের কাজ হবে সেই গাড়ি আর যুবকটির সঙ্গীকে খুঁজে বার করা। পোয়ারো চিন্তিতভাবে মাথা নাড়ল। ট্রেনে চেপে বসার পর আমি জিজ্ঞেস করলাম পোয়ারোকে, আচ্ছা, চুরিটা কি ওইভাবেই হয়েছে বলে তোমার মনে হয়? না বন্ধু, আদৌ ওভাবে চুরিটা হয়নি। এটা তার চেয়েও কৌশলী ব্যাপার। কিরকম কৌশল আমাকে বলা চলে না? এখন নয়, তুমি তো আমার দুর্বলতার কথা জানো। শেষ পর্যন্ত রহস্যটা আমি জিইয়ে রাখতে চাই। তা সেই শেষ মুহূর্তের খুব বেশি দেরি নেই নিশ্চয়ই? না, খুব শিগগিরই হবে। 6টার কিছু পরে আমরা এভারমাউথে এসে পৌঁছলাম। পোয়ারো স্টেশন থেকে সোজা এলিজাবেথ পেন নামাঙ্কিত দোকানে গিয়ে হাজির হলো। দোকান বন্ধ ছিল, কিন্তু তা দেখেও কি ভেবে কে জানে পোয়ারো বেল টিপল। মেরি ডুরান্ট নিজেই দরজা খুলে দিলেন। আমাদের দেখে প্রাথমিকভাবে উনি অবাক হলেও পরে খুব খুশি হলেন। মেরি সাদর অভ্যর্থনা জানিয়ে বললেন, আসুন, ভেতরে আসুন। মেরি আমাদের পেছনে একটা ঘরে নিয়ে গেল। আর ইনি হচ্ছেন আমার পিসি। একজন বয়স্কা মহিলা এগিয়ে এলেন আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। মাথার চুল প্রায় সবকটি সাদা হয়ে গেছে,
গায়ের রঙও ধবধবে সাদা, চোখ দুটি অদ্ভুত নীল। সব মিলিয়ে তিনি নিজেই যেন একটা প্রতিমূর্তি হয়ে উঠেছেন। পরনে খুব দামি লেশ বসানো পোশাক। ওহো, আপনি সেই বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো? মেরি আমাকে আপনার ব্যাপারে অনেক কথাই বলেছে। আমি বিশ্বাস করতেই পারিনি যে সত্যি সত্যি আপনি আমাদের সাহায্য করতে পারেন, আমাদের উপদেশ দিতে পারেন। পোয়ারো মুহূর্তের জন্য ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। পোয়ারো কোনো ভূমিকা না করেই এবার সরাসরি মন্তব্য করল, মাদাম মোয়াজেল পেন, আপনার ছদ্মবেশটা খুব সুন্দর হয়েছে, তবে সত্যি সত্যি গোঁফ রেখে দেখতে পারেন, আপনাকে আরো সুন্দর মানাবে। মিস পেন পোয়ারোর হঠাৎ এই ধরনের কথা শুনে থতমত খেয়ে গিয়ে দুপা পিছিয়ে গেলেন। গতকাল আপনি দোকানে ছিলেন না, তাই না? কেন, সকালে তো ছিলাম, তবে মাথার যন্ত্রণা হওয়ায় পরে বাড়ি চলে যাই। বাড়িতে নয় মাদাম মোয়াজেল, মাথা ধরার জন্য একটু হাওয়া খেতে বাইরে বেরিয়েছিলেন, তাই নয় কি? আমার বিশ্বাস শার্লক বের জল আবহাওয়া আপনার খুবই উপযুক্ত বলে মনে হয়েছিল, আপনি তা অস্বীকার করতে পারেন না। তারপর পোয়ারো আমার হাত ধরে আমাকে দরজার কাছে টেনে নিয়ে গিয়ে মিস পেনের দিকে মুখ ফিরিয়ে বলল, আপনি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন আমি সবকিছুই জানি, এখন এই চালাকি আপনাকে বন্ধ করতেই হবে। পোয়ারোর কণ্ঠস্বরে এমন আতঙ্কের কিছু ছিল যে তিনি তার ফ্যাকাশে হয়ে যাওয়া সাদা মুখটা নামিয়ে নিলেন লজ্জায়, অপমানে। পোয়ারো এবার মিস মেরির দিকে ফিরে তাকালো। মাদাম মোয়াজেল, আপনার বয়স কম, যুবতী ও সুন্দরীও বটে, কিন্তু এই ধরনের জঘন্য কাজ করে আপনি তো রেহাই পেতে পারেন না। নির্ঘাত আপনার জেল হয়ে যাবে। তখন দেখবেন জেলের মধ্যে থেকেই আপনার সব রূপ ও সৌন্দর্য ঝরে যাবে একদিন। বয়সের ভারে নুইয়ে পড়বেন। যখন জেল থেকে খালাস পাবেন তখন দেখবেন কেউ আর আপনার দিকে তাকাচ্ছে না। বিগত যৌবনাকে কেই বা পছন্দ করে বলুন? সেটা বড়ই দুঃখের ব্যাপার হয়ে উঠবে। তারপর পোয়ারো আর এক মুহূর্তও দাঁড়ালো না, সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় নামলো। আমি বিহ্বল হয়ে তাকে অনুসরণ করলাম। রাস্তায় নেমে পোয়ারো এবার এই কেসে তার গোপন রহস্য প্রকাশ করতে গিয়ে শুরু করলো এইভাবে, শুরু থেকেই কেন জানি না এই কেসের প্রতি আমি ভীষণ আগ্রান্বিত হয়ে পড়ি বন্ধু। ওই তরুণটি যখন কেবলমাত্র মাংকহ্যাম্পটনের টিকিট কাটল, তখন আমি মেয়েটির দিকে নজর ফেলতেই দেখি উনি সেই তরুণটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। কিন্তু কেন? মেয়েদের তাকিয়ে থাকার মতো তরুণটির চেহারা তেমন আকর্ষণীয় নয়। আমরা যখন বাসে উঠতে যাই, এর থেকে আমার কেন জানি না মনে হয় একটা কিছু অঘটন ঘটতে চলেছে। এখন কথা হচ্ছে, সেই তরুণটিকে লাগেজপত্র হাতড়াতে কে দেখেছিল? একমাত্র মাদাম মোয়াজেল মেরি, অন্য আর কেউ নয়। তাছাড়া উনি শুরু থেকে এই রেস্তোরাঁর জানলার ধারে বসতেই বা গেলেন কেন? সাধারণত মেয়েরা এমনটি করে না। আর তারপর মেয়েটি আমাদের কাছে এসে ডাকাতি হওয়ার কথা জানালেন। কুমিরের চামড়ার ব্যাগটা জোর করে খোলার কথা বললেন, যার সাধারণত বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। এসবের ফলাফল কি হতে পারে? মিস্টার বেকারউড এই চোরাই জিনিস কেনার জন্য অনেক টাকা দিলেন, কিন্তু যেহেতু তিনি চোরাই জিনিস কিনেছেন, তাই সেগুলো তাকে ফিরিয়ে দিতে হবে মিস পেনকে। মিস পেন ওগুলো দ্বিতীয়বার আবার 500 পাউন্ডে বিক্রি করবেন। তাহলে এর থেকে দেখা যাচ্ছে একই জিনিস দুবার বিক্রি করে তিনি মোট 1000 পাউন্ড পেতে যাচ্ছেন। আমি সেখানে খবর নিয়ে জেনেছি সম্প্রতি ওর ব্যবসা ভালো যাচ্ছিল না, প্রায় ডুবে যাওয়ার উপক্রম। তাই বুঝলাম পিসি আর ভাইজি দুজনে মিলে এইরকম একটা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাহলে তুমি নটন কেনকে কখনোই সন্দেহ করনি? কি আশ্চর্য বন্ধু, হে তুমি কি বলছো? ওই গোঁফলা লোককে আমি সন্দেহ করব? অপরাধ বিজ্ঞান বলছে প্রকৃত অপরাধীরা হয় পরিষ্কার করে দাড়ি গোঁফ কামাবে, কিংবা সত্যিকারের গোঁফের মালিক হবে, যা সে নিজের ইচ্ছে মতো যখন খুশি কামিয়ে নিতে পারবে। কিন্তু এই চতুরা মিস পেনের কাছে কি চমৎকার সুযোগই না এসে যায় ভাবো একবার। ওই সোনালি লাল সাদা ত্বক যেমন আমরা দেখলাম ওকে, কিন্তু তার বদলে তিনি সোজা দাঁড়িয়ে পায়ে বড় মাপের বুট পরে, গায়ে কিছু প্রসাধনী লাগিয়ে এবং ঠোঁটের ওপর সামান্য কৃত্রিম চুল লাগিয়ে নেন। কিরকম দেখাবে তাকে বলতো?
ঠিক যেন পুরুষালী কোনো মহিলা, যেমন মিস্টার উডের কথার আভাসে সেরকমই প্রকাশ পেয়েছিল। আর আমরা তাকে দেখামাত্র ধরে নিয়েছিলাম ছদ্মবেশে কোনো পুরুষ। এই তো। তাহলে সত্যি সত্যি উনি গতকাল শার্লক বেতে গেছিলেন? অবশ্যই। মনে আছে তুমি আমাকে বলেছিলে ট্রেন এখান থেকে 11টায় ছেড়ে বেলা 2টোয় শার্লক বেতে পৌঁছয়, আর আমরা যে ট্রেনে এলাম সেটা আরো তাড়াতাড়ি পৌঁছয়, 4:05 ছেড়ে এখানে এসে পৌঁছয় 6:15। তাই স্বভাবতই এর থেকে ধরে নেওয়া যায় যে মূর্তিগুলো কখনোই সেই কুমিরের চামড়ার ব্যাগে ছিল না। ওটা সুটকেসে ভরার আগেই কৃত্রিমভাবে ভাঙা হয়েছিল। মাদাম মোয়াজেলের একমাত্র কাজ ছিল তার বাস যাত্রার পথে দুজন হাদা বোকা লোককে খুঁজে বার করে বিপদগ্রস্তা সুন্দরী মেয়ের ভূমিকায় অভিনয় করে তাদের সহানুভূতি আদায় করা। তবে সেই দুজনের মধ্যে একজন একেবারেই হাদা বোকা ছিল না, কারণ সে হলো তার চেয়েও বুদ্ধিমান পুরুষ হেরকুল পোয়ারো। অন্য আরেকজন হাদা বোকা বলতে পোয়ারো কাকে বোঝাতে চাইল? ও আমাকে যাই ভাবুক না কেন, এটুকু বোঝার মতো আমার বুদ্ধি একটু একটু আছে বইকি। তাই ওর এই সূক্ষ্ম মন্তব্যটা আমার গায়ে যেন জ্বালা ধরিয়ে দিল। তাই আমি তাড়াতাড়ি বলে উঠলাম, তার মানে তুমি যখন বললে কোনো অপরিচিতাকে সাহায্য করছো, আসলে তুমি তখন ইচ্ছাকৃতভাবেই আমাকে ঠকিয়েছিলে, তাই তো? শোনো হেস্টিংস, আমি তোমাকে কখনোই ঠকাই না। আমি কেবল সুযোগ করে দিই যাতে করে তুমি নিজেই নিজেকে ঠকাতে পারো। আসলে আমি এখানে অপরিচিত বলতে একমাত্র মিস্টার বেকার উডকেই বোঝাতে চেয়েছি। আর যখনই আমি এইসব অন্যায়, অবিচার, প্রতারণার কথা ভাবি, তখন আমার রক্ত রাগে যেন টকবক করে ফুটতে থাকে। মিস্টার বেকার উড, তোমার ভাষায় হয়তো তিনি একজন চমৎকার নিপাট ভালো মানুষ না হতে পারেন, কিন্তু মনে রেখো তিনি একজন পর্যটক। আর এই কথাও মনে রেখো হেস্টিংস, আমরাও পর্যটক। আর এই কারণেই দুনিয়ার সমস্ত পর্যটকদের একটা সংগঠন করা উচিত। সবশেষে বলে রাখি, আমি সবসময় পর্যটকদের পাশে দাঁড়াতে চাই। জোড়া পাপ গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন হেরকুল পোয়ারোর ভূমিকায় রাজ, মেরি ডুরান্টের ভূমিকায় দেবলীনা, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় এই বিদেশি গল্পটি যদি আপনাদেরকে এন্টারটেইন করে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।